এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না। ও তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেনই না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে। শুদ্ধ শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে সাদাত চৌধুরীর কথার খেই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচন্ড রেগে আছে তাকে ঘাটালে আরো বেঁকে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়েই। তাই তিনি কিছু একটা ভেবেই বলেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা। আমি কথা দিচ্ছি, শীতলকে পেলে নিচে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পূর্ণ করব। এ কথা শুনে শুদ্ধ সারা শব্দ পাওয়া গেল না। তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো। তাই যেন হয়। এরপরই কল কেটে যেই অবস্থায় ছিল সেই অবস্থাতে বের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালির ধরন আর কথা শুনে বুঝলো আজমকে। তাকে দেখেও সায়ন থামলো না, সামনে বসে বলেই গেল, ওই মাদারফাকার, তোর আমি রেস্টুরেন্টে ওয়েলকাম ড্রিঙ্কস খেলার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলেছিলাম না সতর্ক থাকতে? বলেছিলাম যে আমাদের পদে পদে বিপদ, ভুলও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পর তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠিয়েছিলাম সব দেখতে, ওই বেয়াদবের বলা। এখন তোর কোন ভাবে আমার বোনকে এনে দেবে? আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছে তো আমার নামও সায়ন না। আমিও দেখবো কতটা লোড নিতে পারিস হারামজাদা। এই কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাই আছি না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবার ওই বাস্টার্ডকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যদি না পারি আমার নামে কুকুর পুষো। এই কথা বলে সুতো সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লো। তবে কোথায় গেল সায়ন জানে না। ভাই যে প্রচন্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারা জানে তো ঠিক কার কলি থাবা বসিয়েছে? জানে না বোধ হয়। জানলে কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বললাম, আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবে? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলিজা আছে, নয়তো দ্বিতীয়বারই কাজ করে বল। যা করার করো, শুধু ওর আহত ডেড বডি আমাকে দিও। কি করবে? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ু বেড়ে যাবে। ওকে, ডান। এই কথা বলে সায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজে কেচে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলো, বাইরে একদমই না। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজ জুবাইরি রুবাবকে জানিয়েছিল। জুবাইর হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রামের শপেই দেখা হয় জুবাইরের এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবাইর, রুবাব, সায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগে শীতলকে নিয়ে উধাও ইয়াসের। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমেন্ট পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দিবেন? নিজেকে নাকি নিজের ফাঁকুকে? মেয়েটা কিডন্যাপ শুনে সীতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো। বাদ যায়নি মেজো যাও। তার পাশে বসে সাদাত চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধর সব কথাই শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মাঝে। সত্যি তো রক্ষা করতে পারবেন না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছুর কারণ আছে যেগুলো উনি বুকের ভেতর চাপা দিয়ে রেখেছেন। সেসব বুক চাপা ঘটনা ওনার বুকটাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে এই কথা ভাবতে ভাবতেই ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল শারাফাত চৌধুরী মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইটা সিদারার ছোট বোলা। নাম সুয়াইব শুদ্ধু, নাম করা বিজ্ঞানী। পেপারে আবার ছবি টবিও বাইর হয়, মস্ত মস্ত জিনিস তৈরি করে। ফোলাটা দেখতে কেমন রাজা রাজা বাপ, তাই না? হ্যাডা কিন্তু দুই ভাই, বড়টার নাম সায়ন আর হ্যাঁ আবার রাজনীতির নেতা। পড়ালেখাতেও ভালো আছিল। আমাগো রিতার জুরি এই সায়ন। রিতা তো ক্লাসে ফেল করতো, পরে গফুর বেডার লগে ফালাইয়া গেল। এখন মিশা বাতরাইন দেখায়। হ্যাঁ সেরি বহুত সুন্দর আছিল, তাই নিজের পায়ে কুড়াল নিজেই মারছে। কপাল ফুরি,
শুদ্ধ সায়ানের নতুন ফলারে চোখে দেখতে পাইনি। না, সে গেল ল্যাংডা বাবার লগে। ওর বরের দেখা মনে হয় কাছে ডাইকা দুইখানা থাপ্পড় দিয়ে ভিটামিনের ঔষধ কিনা দেয়। তাই যেটাই কইস, আমাগো সীতারার দুইটা পোলা দেখতে যেরম সুন্দর তেমনি তাগো ব্যবহার। এরাম যদি একখান না জামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিদায় সাবধানে কথাগুলো বললেন শটর্ধ বয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরও কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মাড়ির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে সাদাতে আঙ্গুল ডগায় থাকা চুন সরি উনি দাঁত খুঁচিয়ে সাত আট আঙ্গুলের জগায় থাকা চুন জিহব্বা নিয়ে পুনরায় বললেন, কদিন আগে আমার বড় নাতনি রুকায়ের লেগিয়া সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লেগিয়া বিয়ে দেওয়ানের লেগিয়া। চাওয়াল দুইটার কেউ রাজি হই নাই। কত টেহা যৌতুক নিব, যত যায়নি দিমু। মই এইডিও কইছিলাম, সীতারাকেও কত কইরা বুঝাইছিলাম। পরে শুনি ফোলারা নাকি এখন বিয়া করবো না, তাগো নাকি বিয়ের বয়স হয়নি। মানে কি কমু, আজকালকার ফোলাগোর কথা শুন না হাসিও আহে, আবার দুঃখও লাগে। অথচ এদের বয়সে আজমিরের বাপ সাতটা চাওয়ালের বাপ হইয়া গেছিস। জয়নব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসির রোল পড়ল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি সামলে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সাবধান করে দিলেন। তখনই কারিমুন্নেসা নামে আরেক মহিলা আঙুলের ইশারা করে কাউকে দেখিয়ে বলেন, ওইটা কেডা? শাহাদাতের ছোটো মাইয়া না? মাইয়াডারে শুরু দেখছিলাম, এখন দেখি মেলা বড় ইয়া গেছে, তা বিয়া শাদি দিব না? মাইয়া ডাঙ্গ রইলে আর ঘরে রাখতে নাই। এই কথা শুনে রাবেয়া বানু আর আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বললেন, আমি কিন্তু অনেকক্ষণ থাইকা দেখতাছি মাইয়াটা সীতারা ছোট পোলার পিছন পিছন ঘুরতাছে। পোলাটা চোখ রাঙানি দিলেও সরতেছে না। কি বেসরম মাইয়া। ওনার কথা এবার বৃদ্ধদের দৃষ্টি গিয়ে পড়ে অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। তখনও তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বলেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়ে দেখো তাগো মধ্যে এটিস পিটিস চলতেছে। শাহাদাদের বউটার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মাইয়াডারে চাচাতো ভাইয়ের লগে এত মাহামাহি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমরা আমাগো চাচাতো ভাই, মামাতো, ফুফাতো ভাই দেখলেই মুখ লুকাইয়া ফালাইতাম। এখন তাইও করি এখনো। আর এখনকার সাল পালে পারে না কুলের মধ্যে ঢুকে যাইতে। সি সি সি। উনি একথা বলে পাশ ফিরতেই দেখেন সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম আরেকটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। সিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিল যেন কিছুই শোনেনি। বাড়ি ভর্তি মেহমান, এখন কথা বাড়ালে ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে রাবেয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামী রাইখা এইখানে থাকো কেন বাপু? আমাগো শাহাদাত কি মেলা বুড়া হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ, স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হ্যাঁ, যতই আর্মি হোক বেড়া মানুষ তো দিনের পর দিন মাসের পর মাস বাইরে পইরা থাহে। যদি ভুল পথে পাও বাড়ায় তখন কি করবা? সতীনের ঘর করার ইচ্ছা হয়েছে নি? ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করলো মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুরবাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না, তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইছে তো দুই মাইয়ের মা, তা আর পোলাপাইন কি নিবা না? না, আল্লাহ আমার মেয়ে দুইটার আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাক। শুনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাও গা। মাইয়াও বড় হইছে, গায়ে গতরে ডাঙ্গর হইছে, পারলে বিয়া দাও। শুধু মনে রাখো
তোমার গায়ে দুইটা জুয়ান পোলা আছে। জুয়ান পোলা পান আগুন আর ঘিয়ের লাহান, এদের এক লগে রাখা ঠিক না। কখন কি হয় বলা যায় না। এখন আবার ডঙ্কইরা বলল না ভাই বোন হেরা। শুনো, মায়ের পেটে না হলে ভাই বোন হয় না। কথা বলে উনি থামতে কারিমুন্নেসা এবার আরেকটা কথা তীর ছুড়লেন। শোনো, আগে থেকে সাবধান হও বউ। আর যদি মনে মনে বাইবা থাহো সীতারার পোলাগরে জামাই বানাবা, তাহলে আর কি। তয় তোমার বড় মাইয়া একটু একটু বদ্রে রইলেও শুধু মাইয়াডা পুরাই উড়নচণ্ডী। এই মাইয়ার টিকা সীতারা হ্যার পোলাগর লিগা আরও ভালো বৌমা পাইব। বাইতে ভালো পোলা আছে দীক্ষা তোমার কি হ্যাগরে জামাই বানানোর পায়তারা করছো নি বউ? না করলে তোমার ছোট মাইয়ারে সামলাও। ওই সেরি দেহি সীতারার ফোলার পেছন ছাড়ে না। এইরকম বেসরম মাইয়া আগে দেহি নাই বাপু। সিমিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধদের দিকে। তবে কেন জানি গলা দিয়ে একটু শব্দ বের করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। রাবেয়া বানু আর কারিমুন্নেসা এত কথা বললো দেখে জয়নব ফোরন কেচে বললেন, হ্যাঁ যা মন যায় করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারে সাবধান করার কথা আছিল, তোমরা কল্লা। এখন শুনলে ভালো, না শুনলে রেডি থাকুক আরেক কেসা ঘটানোর। শালি পাইরা রাখছে, এখন জায়ের দুই পোলার ফ্যাশনে লইলা দিক। পর মায়েও সকালে গোসল দিয়া বাইরে হইয়া রান্না করে যাইব, আবার তার সেরিরাও ফরজ গোসল দিয়া একই রান্না করে ডুববো। মা ও সেরিরা মিল্লা বেজা চুলে সংসারে কাজ ছাড়বো। সি সি সি, মিললে নিও এই কানই ঘটবে নে। একথা শুনে সিমিনের পা চলছিল না, খুব ইচ্ছে করছিল হাউমা করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন? এত কথা কেন শুনতে হয়? কেন পরপর দুই মেয়ে হওয়ার কারণে অনেক কথা শুনতে হয়? এই জন্য উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেন না। স্বর্ণ বুঝদার, তাকে কিছু বলতে হয় না, কিন্তু শীতলটা কোনো কথা শোনে না। মেয়েটা বুঝতে চায় না, আগের মতো ছোট্ট নেই, আগের মতো ভাইয়া ভাইয়া করে শায়ান শুদ্ধর কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্কের দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনের এই ঘটনায় সিমিনের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকেই উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দিবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ আর শায়ানকে ভীষণ ভালোবাসে এই কথা অস্বীকার করতে পারবেন না, তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথার জয় হবে। এছাড়াও উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের চারজনের ভালোবাসার বন্ধনই ভাঙবে শারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। বেশ বড় সড়ো আবছা অন্ধকার রুমে বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়, কার বাড়ি, কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মির হাউসের রুম হলে চিনত, চৌধুরী নিবাসের রুমগুলো চেনা তার। হসপিটালের রুম তো এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা। আবছা আলোয় দেখা যাচ্ছে দেওয়াল ঘড়ির কাঁচা, এখন বাজছে 2:30। কিন্তু দুপুর নাকি রাত, তার রাত দিনের তফাৎ বুঝতেও সে জানালায় তাকিয়ে দেখলো বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? তার বাবা মা কই? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কান্নাকার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, তাহলে মেরে এই কঙ্কাল করে রোদে শুকাতে দিবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এইটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল, তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান, বোকামি করা যাবে না। আগের বার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করা মার খেয়েছিল, এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথায় ঘুরে ফিরে তাকে কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজকাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে দেখে না চোখে? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে, হিরোইন ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে
প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কারো প্রতিধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা পৌরুষালী কণ্ঠস্বর কানে বেঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার বেলকনি থেকে আদরে কঞ্চে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। অচেনা একটা ভয় থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর, চিন্তিতও হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসল। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতে ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ কুচকে পিটপিট করে তাকালো। দেখলো রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে শিকুচকে জিজ্ঞেস করল। আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকেই পড়ল। সে অবাক চোখে বিস্ময় কঞ্চে বলল, তওবা তওবা, কি বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আর আমাকে দেখে কিডন্যাপার মনে হয়? করেননি তো আমি এখানে কেন? আমার আপু কোথায়? হায় হায়, তোমার দেখি কিছুই মনে নেই। ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহী জানতে চাইল। কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবাইয়ের কথা বলতে চলে গেল। তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল। কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবেচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আসো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি, তাই তোমাকে আমার বাসায় এনেছি, কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। এই কথা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে, একটা মানুষ আর যাই হোক কটকট করে মিথ্যা বলে না নিশ্চয়ই, কারণ মিথ্যা বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি নিয়েই কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসলো, নিজেকেই নিজে বাহাপা দিল। এভাবে আপাতত অবুঝ পাখিটাকে বুঝিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথার চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল, ওহো, তোমার নামটাই তো ভুলে গিয়েছি। বাবুই বোধহয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায়, জানো? আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি, তুমি কি মাইন্ড করবা? কবর। কেন? কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চেলা কাঠ দিয়ে ধুনাবে। ধুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বোঝাচ্ছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই। মার তো খাননি, জানেন না চেলা কাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও তাই তো, সরি বাবুই, গল্পে গল্পে ভুলে গেছি। এখন বলো তো কি খাবে? আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে চলো দুজন মিলে রান্না করি। এই কথা বলে ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার রও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু সে। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে, ভাইটা নীরব। সে এবার একটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, শমশের ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই মেয়ে, নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করছে বলে শোধ নিচ্ছে? তাই এই কথা ভেবে সে কোনো মতে হাসি আটকে বলল, আমার নাম ইয়াসিন খান। মানুষ জবাই করে আমার নামের আকিকা করেছি আমি। কি বললেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি শুনেছো কি? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো, বাদ দেন, আমি বোধহয় ভুল শুনেছি। একথা শুনে ইয়াসের ফিচেলে হাসলো, তারপর বিপির করে উত্তর দিলাম, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়েই হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলেই বুঝি বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি,
যত চালাকি করো না বের হতে পারবে না সোনা। তুমি কল্পনা করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বকবক করে যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না করার ট্রাই করছে, কিন্তু তার কাজে আনাড়ি ভাব দেখে শীতল যা বুঝে বুঝে গেল। এতেও সে একবারই কিচ্ছু বলল না, বরং আবার জিজ্ঞেস করল, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়? আর একটা ফোন দিন না, বাবাকে কল করি, না হলে বাবা চিন্তা করবে তো নাকি? আচ্ছা বাবুই, নুডলসে কি জাল কম দিব নাকি বেশি দিব? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতেই আমার কেউ নেই, সেখানে ভারী ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে টিয়ে করেননি? আপনার বউ নেই? না নেই, তবে হবে, শীঘ্রই হবে। আপনাকে দাওয়াত দেবেন কিন্তু, আমাকে দাওয়াত দেবেন কিন্তু আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসবো। হুম, তা তো অবশ্যই, কিন্তু কি উপহার দিবে? একদিনের ইঁদুরের বাচ্চা। সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্ট জিনিস। কেন, ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিদুর আমার লাগবে না, তুমি বরং ওসব তোমার শুদ্ধ ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওনা। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। ইয়ে মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যেই রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে? হুম। এই কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যি ওয়াশরুমেই ঢুকেছে। সে দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হাবুদক মাথা নাড়িয়ে বলা, নট ব্যাড। চলো, ভাবি পাখি হয়ে গেছে তোমার নুডলস, খাবে এসো। এইটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলা, প্রথমে তুমি আমার হাতের নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো, ওকে? ওকে। এই কথা বলে একটা বাটিতে নুডলস ঠেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজা পিঠ ঠেকিয়ে শীতল থর থর করে কাঁপছে, কারণ সে বুঝে ফেলেছে সে আবারও বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সুচ ফুটিয়েছিল সে সজ্ঞানে ছিল, সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে? এইটার লোকেশন তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজ হবার খবর পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতে সে হাতের অনামিকা আঙুলে থাকা রিংয়ের উপর চুমু খেল। চট্টগ্রামে আসার রাতে শুধু খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখেই বলেছিল, পৃথিবীর যেই প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ ভাই তোর কাছে কখনোই পৌঁছাতে পারবে না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছু হয়ে যাক না কেন, ঘটে যাক না কেন, রিং যেন আঙুলে থেকে না সরে, ঠিক আছে? মনে থাকবে আমার কথা। জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলতো না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ছোট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে লাগলো। তারপর মনে মনে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসায় সে চলতে হাত মুখ ধুয়ে দেখে বের হলো। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়া চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সীতারা নিজের রাগ সামলাতে পারলেন না, কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করছেন সেমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপরই শুদ্ধ সায়ন রুবাব বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে, যেখানেই যাক চোখ কান খোলা রাখতে। তবু সিমিন বারণ শোনেনি। রাগ দেখিয়ে মেয়েদুটুকুনি চলে গেল। সে না গেলে আজকের এই দিনটি দেখতেই হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবে? নাকি বুকে কোলে করে মানুষ করায় মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুক ছাঁচড়া হবে। জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনে মায়া আছে আর কারো নেই? এখন যদি কোনো অঘটন ঘটে সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দিবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এরাই প্রাণপণে দৌড়ে বেড়াচ্ছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে।
শীতলের পছন্দের মাছের ডিম রান্না করতে দেখলে এক বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো তোতা পাখির মতো করে বলতো, হলো বড় মা, দাও না একটু লবণ দেখি, বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ভর ধরেছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খাচ্ছিলেন। সেটাই আচমকা চোখে পড়ে সুত্তর বুঝলো মায়ের মনের কথা। তাই সে মায়ের কান্না থামাতে ছোট্ট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে? তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে একবার তাকিয়ে দেখে খেতে বসলো। শুনলো দুঃসংবাদটা, মুখের কাছে ভাত নিও। খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেল। অথচ সারাদিন পর বাড়িতে এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলের পেটের ক্ষুধা গুরুত্ব দিল না, মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠলো আর মা হয়ে ওনার কানে ভাসতে থাকলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতন শীতলের জন্য যেমন কাঁদছে তেমনি ছেলের জন্য কলিজা ফুটছে। আরে আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোটা কথা শুদ্ধ সায়ন খারাপ। তারা সিতারার ছেলে, ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মুখ মলিন দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধুই তাই নয়, সিমিন আরও জরুরি কথা গোপন করেছে যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমে ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন। কিন্তু ক্যামেরা এলো কিভাবে? কে লাগালো ক্যামেরা? এসব না হয় পরের কথা, উনি গোপন করলেন কেন? কি ভেবেই বা গোপন করলেন? এর উত্তর দিতে পারলেন না সেমেন। তখন সিরাতের মনে পড়লো বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিয়েছিল। তখন বাড়িতে কিছু লোক এসে ঠিকঠাক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা? ভিডিও কলে থাকা সেমিন এবারও নিশ্চুপ। সেমিনের নামে এত এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালো, শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ছোট মা আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি, অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। এই কথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাফ, শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো এবং এবং 3 বোনের গোসলের ভিডিও আহানাফের কাছে আছে। ওয়াশরুমে থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশপাশে খুঁজলো শীতল, কিন্তু না দেখে একবার ডাকলো, দুবার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইট অন থাকায় সে ঘুরে ঘুরে দেখলো বিলাসবহুল সজ্জায় সজ্জিত পুরো বাড়ি। তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুকে ভয় নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না। সে আরেকবার পেছনে তাকিয়ে ইয়াসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতে বুঝলো লক করা। লক ধরতে পিক পিক করে পাসওয়ার্ড চাইলো। সে তো পাসওয়ার্ড জানে না, তাই অয়তুকার টিপাটিপিও করলো না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল দরদর করে ঘামছে, হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছছে। এক পা পেছোতে কারো বুকে ধাক্কা খেলো। তখন তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হে বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? ব্যস্ত রাস্তার বুক ছিঁড়ে শাঁসা শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলেছে দ্রুত গতিতে। একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি, যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাবে। যাক, তবে এভাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয় ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে রাস্তা পথে এইসবও কি মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য নিজের জ্ঞানের কথা স্মরণ করবে না, করলে অবশ্যই এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানতো না। মোদ্দা কথা, এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের, কারণ সে আছে আপন ভাবনা। এসব চিন্তায় তার লক্ষ্য, তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছতে হবে নিজের গন্তব্যে। এইভাবে চলতে চলতে গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামলো জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানালা বন্ধ, জানালাতেও
কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছু। গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে 2টা টোকা দিল, সারা শব্দ করলো না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটা। খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজল 2বার। এরপর সেই গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই আলাদা করার। গাড়ি একই ডিজাইন হতে পারে কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না?